শোনা যাচ্ছে। ওকে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ডিসাইজিং। ছোট একটা চ্যাপ্টার। তো আহ এটা আজকে আমরা শুরু করব। তো শব্দ থেকে আসলে বোঝা যাচ্ছে ডিসাইজিং মানে কি। পুরো শব্দটা ডিসাইজিং দুইটা অংশে বিভক্ত, ডি এন্ড সাইজিং। ডি মানে কোনো কিছু না বোধক বোঝায়, সাইজিং একটা প্রসেস। ডিসাইজিং হচ্ছে কোনো কিছু অপসারণ করার প্রসেস। ওকে। আচ্ছা। তো ডিসাইজিংটা কি? ডিসাইজিংটা হচ্ছে দ্য প্রসেস বাই হুইচ সাইজিং ম্যাটেরিয়ালস আর রিমুভ। সাইজিং ম্যাটেরিয়াল গুলো কি? সাইজিং ম্যাটেরিয়াল গুলো হচ্ছে আপনার ওভেন ফেব্রিকে উইভিং করার আগে টু ইমপ্রুভ দ্য উইভেবিলিটি আমরা কি করে থাকি? ওয়ার্প ইয়ার্নে সাইজ কেমিক্যাল এক ধরনের প্রোটেক্টিভ কোটিং দিয়ে থাকি। এইটাকেই আমরা বলতেছি সাইজিং। ঠিক আছে? তো এই প্রোটেক্টিভ কোটিং গুলো হচ্ছে আপনার নেসেসারি ফর উইভিং। ওকে। কারণ এটা যদি ঠিকভাবে না দেওয়া হয় তাহলে যেটা হয় ঠিক মতো আপনার উইভিং করা যায় না, উইভিং এর এফিসিয়েন্সি কমে যায়, ইয়ার্ন ব্রেকেজ হয়। তো এগুলো উপকারী ফর উইভিং, গুড ফর উইভিং, বাট এগুলো হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার, দে প্রিভেন্টস দ্য পেনিট্রেশন অফ ওয়াটার। তো সেজন্য যেটা হয় পরবর্তী প্রসেসে সে বাধার সৃষ্টি করে। তো আমাদের এই জন্য কি করতে হয়? এগুলোকে পরবর্তীতে দূর করে দিতে হয়। যে প্রসেসের মাধ্যমে আমরা এই সাইজিং কেমিক্যাল গুলোকে দূর করে দেই সেটাকে আমরা বলে থাকি ডিসাইজিং। তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে ওয়ার্প ইয়ার্ন অফ ওভেন ফেব্রিক। শুধুমাত্র ওভেন ফেব্রিকের জন্যই কিন্তু এই প্রসেসটা প্রযোজ্য। ওকে। নিট ফেব্রিকের জন্য এই প্রসেসটা প্রয়োজন হয় না। ওকে। তো নরমাল আপনি এখানে যদি দেখেন উইভিং এর সময় এই যে যে আপনার আহ গ্যাপটা তৈরি হচ্ছে, ঠিক আছে? যে গ্যাপটা তৈরি হচ্ছে যেটাকে আমরা বলতেছি শেডিং, এই সময় কিন্তু এক্সট্রা টেনশন প্রয়োজন হয়। এই এক্সট্রা টেনশনে ইয়ার্ন যাতে ছিঁড়ে না যায় এই জন্যই আমি কোটিংটা দিয়ে থাকি। ওকে। তো তাহলে আমাদের প্রথমে জানতে হবে সাইজিং কি, তারপরে আমরা ডিসাইজিং সম্পর্কে জানতে পারবো। সাইজিংটা হচ্ছে আপনার সাইজিংটা হচ্ছে আপনার অ্যাপ্লাইং প্রসেস, দ্য প্রসেস বাই হুইচ প্রোটেক্টিভ কোটিং ইজ অ্যাপ্লাইড অন দ্য সারফেস অফ দ্য ইয়ার্ন ইজ নোন অ্যাজ সাইজিং। এটাকে স্ল্যাশিং ও বলা হয়, স্ল্যাশার সাইজিং ও বলা হয়ে থাকে। আচ্ছা। তো সাইজ কি? সাইজ হচ্ছে জিলাটিনাস ফিল্ম ফর্মিং সাবস্টেন্স। ঠিক আছে? ইন সলিউশন অর ডিসপারশন অ্যাপ্লাইড নরমালি টু ওয়ার্পস আউট, সামটাইমস টু ওয়েভ, টু ওয়ার্পস মানে মোস্টলি ওয়ার্পস, কখনো কখনো ওয়েভসে, জেনারেলি বিফোর উইভিং। ওয়েভতে সাধারণত হয় না। হয় না মানে আপনি কখনোই দেখবেন না, দুই একটা এক্সেপশনাল কেসে দেওয়া হয়, কিন্তু মোস্টলি অ্যাপ্লাইড অন ওয়ার্পস। ঠিক আছে? জেলির ন্যায় আঠালো, সাইজ কেমিক্যাল গুলো হচ্ছে জেলির ন্যায় আঠালো পদার্থ যেগুলো কি করতে পারে? কন্টিনিউয়াস ফিল্ম প্রডিউস করতে পারে আফটার ড্রাইং। ওকে। তো এইটার জন্য হচ্ছে সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আপনার স্টার চাইনিজ ডেরিভেটিভ। এছাড়াও সিনথেটিক সাইজও আছে, সেগুলো সম্পর্কে আমরা একটু দেখব। তো সাইজটা কেন অ্যাপ্লাই করা হয়? ওই যে আমরা বললাম টু ইমপ্রুভ উইভেবিলিটি। ঠিক আছে? কিভাবে সেই উইভেবিলিটি ইমপ্রুভ করে? রিমুভিং প্রোটেক্টিং ফাইবারস or hairs, increasing tensile strength, increasing smoothness, reducing static elasticity formation, etc. ওকে। আচ্ছা। তো নরমালি আমরা কোথায় কোথায় থেকে এই সাইজ কেমিক্যাল গুলো সংগ্রহ করে থাকি? মোস্টলি স্টার্চ এন্ড স্টার্চ ডেরিভেটিভ, এছাড়াও সিনথেটিক সাইজ, ন্যাচারাল কিছু গাম আছে, এগুলো থেকে সাইজ কেমিক্যাল কালেক্ট করা হয়ে থাকে। ওকে। তো তাহলে ডিসাইজিং এর অবজেক্টিভটা কি? তো অবজেক্টিভ অফ ডিসাইজিং যদি বলি তাহলে আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে এই সাইজ কেমিক্যাল গুলো দূর করা। যখন আমরা সাইজ কেমিক্যাল গুলো দূর করে ফেলবো তখন আমার সাবসিকুয়েন্টলি কিছু প্রসেসের ইমপ্রুভমেন্ট হয়ে থাকে। তো কি হতে পারে? যখন সাইজ কেমিক্যাল দূর করে ফেলবো যারা কিনা হাইড্রোফোবিক নেচার ছিল, তাহলে কি হবে? ওইটা দূর করলে অ্যাবজর্বেন্সি বেড়ে যাবে। ও- আচ্ছা। ওকে। তো অ্যাবজর্বেন্সি কি হবে? ইমপ্রুভ হবে। এরপর যেটা হচ্ছে অ্যাম্প্রোবেসে ইমপ্রুভ হওয়া মানে অ্যাফিনিটি ইনক্রিজ করবে ডিফারেন্ট কেমিক্যালস এর, সুইটেবল ফর দ্য নেক্সট প্রসেস।
ঠিক আছে? to a certain extent লাস্টারও ইমপ্রুভ হয়। দিস আর দ্য অবজেক্টিভ অফ ডিসাইজিং। তো মেইন অবজেক্টিভ হচ্ছে সাইজ কেমিক্যাল দূর করা। যখন দূর করব সাবসিকুয়েন্টলি আরো কিছু বিষয় ইমপ্রুভ করে থাকে। ওকে, আচ্ছা। তো এই কেমিক্যাল গুলো দূর করার সরি, এই কেমিক্যাল গুলো দূর করার কিছু বেসিক প্রিন্সিপাল আছে, যেটাকে আমরা বলতেছি বেসিক প্রিন্সিপাল অফ ডিসাইজিং। আচ্ছা, তো ডিসাইজিং বেসিক্যালি ৩টা ধাপে হয়ে থাকে। ফার্স্ট ওয়ান ইজ সোয়েলিং, সেকেন্ড ওয়ান ইজ ডিসলভিং, এন্ড দ্য থার্ড এন্ড লাস্ট ওয়ান ইজ ওয়াশিং। ওকে, তো এই যে যে সাইজ কেমিক্যাল গুলো থাকে, এই সাইজ কেমিক্যাল গুলো হচ্ছে যখন ড্রাই অবস্থায় থাকে তখন যেটা হয় যে এগুলো আপনার এক থিন একটা ফিল্ম তৈরি করে। তো এই সময় এটাকে রিমুভ করা যায় না। প্রথমে আপনাকে এটাকে সোয়েলিং করতে হয়। যখন ওয়াটারের কন্টাক্টে আসে তখন কি হয়ে যাবে? এটা একটু সোয়েলিং স্টেটে আসবে। অনেকটা ভাতের মাড়ের কথা যদি আপনি চিন্তা করেন, আমাদের রান্না করার পাতিলের উপরে যে থিন লেয়ার পড়ে দেখবেন যে এটা খুব হার্ড, একদম পাতলা একটা লেয়ার থাকে। টান দিলে আপনি উঠায় ফেলতে পারবেন। কিন্তু যদি একটু পানি দেন তখন সেটা কিন্তু একটু ডিসলভ হয়ে যায়। একটু স্যাঁতসেঁতে হয়, সোয়েলিং হয়। এরপরে আপনি ওইটা কি আঠালো একটা স্টেটে আসে, ওইটাকে আমরা বলতেছি সোয়েলিং। এরপরেই তাকে ডিসলভ করা যাবে। ডিসলভ মানে হচ্ছে ব্রেকডাউন করা বা টুকরা করে ফেলা। ওকে, কয়েকটা ছোট ছোট টুকরায় আপনার বিভক্ত করা হয়ে থাকে। সবার শেষে যেটা সেটা হচ্ছে ওয়াশিং। যখন এগুলো টুকরা হয়ে যাবে তখন আমরা কি করব? পানির সাহায্যে এটাকে কি করব? সিস্টেমের বাইরে নিয়ে যাব। এটাই হচ্ছে ওয়াশিং। ওকে, আচ্ছা। এখানে ওই কথাগুলোই বলছে, দেখেন, the main ingredient in size that is not water soluble and usually starch। তো এটা হচ্ছে পলিগ্লুকোপাইরানোস। ওকে, পলিগ্লুকোপাইরানোস in which straight chain and branch chain polymers are present। তো এটা কি হয়? স্টার্চ হচ্ছে হাই মলিকুলার ওয়েট পলিমার। এটাকে যখন টুকরা করা হয়, ডিসলভিং স্টেপ সম্পর্কে এখানে বলা হয়েছে। তো প্রথমে সে ডেক্সট্রিন ফেজ 1 এ কনভার্ট হয়। এই ডেক্সট্রিন ফেজ 1 কে বলা হয় ইনসলিবল ডেক্সট্রিন, যেটার মলিকুলার ওয়েট লোয়ার দেন স্টার্চ বাট স্টিল নট সলিবল ইন ওয়াটার। খুব সিম্পল একটা বিষয়। আমরা এখন যে আলোচনাগুলো করতেছি সবকিছু কিন্তু স্টার্চ নিয়ে। তো স্টার্চ হচ্ছে একটা পলিমার, এটার মনোমার কি? গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে ওয়াটার সলিবল, আর পলিমার যেটা স্টার্চ সেটা হচ্ছে ওয়াটার ইনসলিবল। তাহলে সলিবিলিটি আর ইনসলিবিলিটির মধ্যে মেইন যে ডিফারেন্সটা সেটা হচ্ছে নাম্বার অফ মোনোমারিক ইউনিট। যখন মোনোমারিক ইউনিট একটা সংখ্যার চেয়ে বেশি হয়ে যায় তখন সেটা ওয়াটার ইনসলিবল হয়ে যায়। তো সেই জন্য আমরা যখন এটাকে টুকরো করে ছোট ছোট টুকরায় কনভার্ট করব তখন আস্তে আস্তে সে ওয়াটার সলিবলের দিকে চলে আসবে। তো ইনিশিয়ালি স্টার্চ এটা ওয়াটার ইনসলিবল, যখন আমরা এটাকে ডেক্সট্রিন ফেজে নিয়ে যাব তখন সে কিন্তু ওয়াটার সলিবল হবে না প্রথমে। এরপরে এটাকে যখন আমি আরো টুকরা করব তখন সে কি হবে? ওয়াটার সলিবল হবে। ডেক্সট্রিনকে যখন আবার টুকরা করব তখন ম্যালটোজ হবে। ম্যালটোজকে আরো টুকরা করলে সে গ্লুকোজে কনভার্ট হবে। ডেক্সট্রিন ফেজ 2, ম্যালটোজ, গ্লুকোজ এই তিনটাই হচ্ছে ওয়াটার সলিবল। কিন্তু ইন্ডাস্ট্রিতে যেহেতু টাইম ইজ মানি আর ডেক্সট্রিন থেকে গ্লুকোজে যেতে গেলে সময় লাগবে, তখন যেটা হয় যে আপনার আ এই প্রসেসটা আপনার অনলি ডেক্সট্রিন ফেজ 2 পর্যন্ত সীমাবদ্ধ রাখে। এরপরে কি করে? একটা হার্ড ওয়াশিং দিয়ে দেয়। এতে করে ডিসাইজিং কেমিক্যাল গুলো দূর হয়ে যায়। তো আমি যদি কনসেপচুয়ালি কথা বলি তাহলে প্রসেসটা হচ্ছে ভেরি ইজি। আপনাকে কি করতে হবে? একটা ডিসাইজিং বাথ রেডি করতে হবে যেখানে ডিসাইজিং করার মতো কেমিক্যাল থাকবে। ফেব্রিকটাকে ডিপ করতে হবে। এরপরে আপনাকে কি করতে হবে? একটা নির্দিষ্ট সময় সেটাকে আপনার ডুয়েলিং করতে হবে বা রেখে দিতে হবে। এরপর আপনি সেটাকে কি করবেন? হার্ড ওয়াশিং দিবেন। তাহলে আপনার প্রসেসটা সম্পন্ন হয়ে যাবে। ওকে? তো যদি এভাবে চিন্তা করেন তাহলে আপনার যেটা আসবে সেটা হচ্ছে, ধরেন এইটা একটা হচ্ছে লং চেইন। ওকে? এই যে, যে অংশগুলো এইগুলো হচ্ছে একেকটা মনোমারিক ইউনিট। হ্যাঁ? এরকম মনোমারিক ইউনিট। ওকে? পুরাটাতেই ধরেন আছে। তো এই এতগুলা থাকার কারণে সেটা হচ্ছে ইনসলিবল। আপনি যদি এটাকে ২ টুকরা করে দেন, হ্যাঁ? এই এইখানে আপনি কি করলেন? ভেঙে দিলেন। তখন ২ টা টুকরা হইলো। এইটা একটা টুকরা আর এইটা একটা টুকরা। ওকে? তো এইটা একটা টুকরা, এইটা একটা টুকরা আলাদা, আলাদা হয়ে গেল। এটাও কিন্তু ইনসলিবল। পরে আপনি কি করলেন? এইটার মাঝখানে আবার ব্রেক করলেন। এইটা একটা টুকরা, এইটা একটা টুকরা। এই টুকরাটা হচ্ছে পরবর্তীতে ওয়াটার সলিবল হয়ে যায়। ওকে? কারণ নাম্বার অফ মোনোমারিক ইউনিট এর মধ্যে কম। ওকে? আচ্ছা। তো দ্যাট মিনস আমরা কি করতেছি? এটাকে দূর করতেছি। তো এই যে, যে ডিসলভিং টা করতেছি তার মানে টুকরা করতেছি, এইটা কিভাবে করতেছি? এটার উপর বেস করে ডিসাইজিং কে ২ ভাগে ভাগ করা হয়।
একটাকে বলা হয় অক্সিডেটিভ ডিসাইজিং, আরেকটাকে বলা হয় হাইড্রোলাইটিক ডিসাইজিং। যেখানে হাইড্রোলাইসিস হয় সেটাকে হাইড্রোলাইটিক ডিসাইজিং বলি, আর যেখানে অক্সিডেশন হয় সেটাকে আমরা অক্সিডেটিভ মেথড বলে থাকি। তো হাইড্রোলাইটিক ডিসাইজিং যেটা, সেগুলো হচ্ছে কয়েক ধরনের হয়: রট স্টিপিং, অ্যাসিড স্টিপিং বা অ্যাসিড ডিসাইজিং, অ্যালকালি ডিসাইজিং ও একটা আছে। এরপরে সর্বশেষ হচ্ছে এনজাইম ডিসাইজিং। এই এনজাইমেটিক ডিসাইজিংটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে। এখানে যতগুলো প্রসেস আছে সবগুলোই হচ্ছে এনজাইমেটিক ডিসাইজিং। রট আর অ্যাসিডটা হচ্ছে আনকন্ট্রোল এনজাইমেটিক ডিসাইজিং, আর এনজাইমেটিক ডিসাইজিংটা হচ্ছে একদম কন্ট্রোল এনজাইমেটিক ডিসাইজিং। এরপর হচ্ছে অক্সিডেটিভ ডিসাইজিং। এখানে আমরা অক্সিডেটিভ কিছু কেমিক্যাল ইউজ করে থাকি। এই কেমিক্যাল গুলো হচ্ছে আপনার ব্রেকডাউনটা করে থাকে। হ্যাঁ, লং চেইন পলিমারটাকে টুকরো করে ছোট ছোট টুকরায় কনভার্ট করে থাকে। ওকে, ক্লোরিন ডিসাইজিং, ক্লোরাইড ডিসাইজিং, ব্রোমাইড ডিসাইজিং হতে পারে, পারক্সি কম্পাউন্ড বেস ডিসাইজিং হতে পারে। বেসিক্যালি কোন ধরনের কেমিক্যালের সাহায্যে আমরা ডিসাইজিং করতেছি ওইটার নাম অনুসারে এটা নাম হয়ে থাকে। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে রট স্টিপিং। রট স্টিপিংটা হচ্ছে সিম্পলেস্ট ওয়ে অফ ডিসাইজিং। এখানে কি করা হয়, জাস্ট ওয়ার্ম ওয়াটার ওয়াটার অ্যারাউন্ড 40°C টেম্পারেচারের একটা পানি নেওয়া হয় একটা বাতের মধ্যে। এরপরে ফেব্রিকটাকে জাস্ট ডিপ করা হয়। ডিপ করার পরে ওইটাকে এক্সেস ওয়াটার রিমুভ করে আপনাকে কি করতেছে, এক্সেস ওয়াটারটা কি হচ্ছে আপনার রিমুভ করার পরে আপনি ওইটাকে ৮ ঘন্টা, সরি, যেহেতু রড ডিসাইজিং এটাকে ৪৮ থেকে ৭২ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে সিক্ত অবস্থায় রাখতে হবে। তো পানির মধ্যে মাইক্রো অর্গানিজম যেটা বিদ্যমান থাকে, এই মাইক্রো অর্গানিজম স্টার্চ লিকুইফাইং কিছু এনজাইম নিঃসরণ করে। এই লিকুইফাইং এনজাইম স্টার্চকে টুকরো করে দেয়। এরপরে আমি যখন ওয়াশ করব তখন কি হয়ে যায়, সেটা বের হয়ে চলে যায়। এটাকে আমরা বলি রড স্টিপিং বা পচানোর মাধ্যমে যে ডিসাইজিংটা করা হয়। দিস ইজ দ্য ওল্ডেস্ট এন্ড চিপেস্ট মেথড অফ ডিসাইজিং। হ্যাঁ, আপনার ক্লথ ইজ অ্যালাউড টু স্ট্যান্ড ২৪ ঘন্টা। এটা আরো বেশি হতে পারে, ৪৮ থেকে ৭২ ঘন্টা পর্যন্ত হতে পারে। Microorganism naturally present in water multiply in a secret starch liquefying enzyme which breaks down the starch present in the size to water soluble products. ওকে, এটাকে আমরা বলে থাকি রট স্টিপিং। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ফিগার। হ্যাঁ, প্রথমে আপনাকে করতে হবে, কি করতে হবে, ওয়েটিং এন্ড স্কুইজিং করতে হবে। এরপরে স্টিপিং বা ডুয়েল করতে হবে একটা পাত্রের মধ্যে। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার এটাকে ওয়াশিং করবেন। এই জিনিসটা ইম্পোর্টেন্ট। এটা কিন্তু কন্টিনিউয়াস না, এটা একটা ডিসকন্টিনিউয়াস প্রসেস। আপনাদের ফিগার দেওয়ার সময় অবশ্যই এটা মাথায় রাখতে হবে। অনেক সময় পরীক্ষায় ফিগার আসে, ডিসক্রাইব রড স্টিপিং প্রসেস। ঠিক আছে, বর্ণনাটা দিবেন, ফিগারটা দিবেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলে দিবেন, ফুল মার্কস পেয়ে যাবেন। ওকে, রড স্টিপিং এর কিছু অ্যাডভান্টেজ আছে। বেশি অ্যাডভান্টেজ হচ্ছে এটা চিপেস্ট। হ্যাঁ, কোন ধরনের কেমিক্যাল লাগে না। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে প্রসেসটা কন্ট্রোল না, এ লার্জ স্পেস ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, আপনার অনেক সময় ছত্রাক জন্মাতে পারে, মাইল্ডিউ ফরমেশন হতে পারে, যেটা স্টেইন মার্ক হতে পারে বা আদার প্রবলেমস ক্রিয়েট করতে পারে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে রড স্টিপিং প্রসেস। ওকে, আচ্ছা, রড স্টিপিং প্রসেস যেটা, সেই প্রসেসটা কিন্তু আপনার আমরা বলতেছি যে কন্ট্রোল না। ওকে, রড স্টিপিং প্রসেসটা কিন্তু কন্ট্রোল না এবং এটাতে সময়ও অনেক বেশি লাগে। তো দেখা গেছে আমি এই যে অনলি ওয়ার্ম ওয়াটার দিচ্ছি, এখানে যদি অল্প পরিমাণ ডাইলুটেড অ্যাসিড দিয়ে দেই, ঠিক আছে? এর মধ্যে যদি অল্প পরিমাণ অ্যাসিড দিয়ে দেই, সরি, অল্প পরিমাণ ডাইলুটেড অ্যাসিড দিয়ে দেই, তখন যেটা হয় এই প্রসেসটা দ্রুত হয়। সবকিছু সেম, জাস্ট ডাইলুটেড অ্যাসিড দিয়ে দিব। তখন প্রসেসটাকে বলা হয় অ্যাসিড ডিসাইজিং। ডাইলুটেড সালফিউরিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হয়। হ্যাঁ, আ এই সবকিছু সেম, জাস্ট এই অ্যাসিড দেওয়ার কারণে প্রসেসটা একটু ত্বরান্বিত হয়। আগে ৪৮ ঘন্টা ৭২ ঘন্টা লাগতো, হ্যাঁ, বা ২৪ ঘন্টা লাগতো, এখন ৮ থেকে ১২ ঘন্টায় হয়ে যায়। এই প্রসেসটাকেই বলা হয় অ্যাসিড ডিসাইজিং। সবকিছু সেম, জাস্ট ডাইলুটেড অ্যাসিড দেওয়া হয়। তো এটাও পরীক্ষায় আসে। হ্যাঁ, একই প্রসেস, আপনাদের ফিগার একই থাকবে। এখানে ফিগার দেওয়া নাই, কিন্তু আসলে আপনাদের একই ফিগারই দিতে হবে। তো এটার অ্যাডভান্টেজ হচ্ছে এটাও একটা ইকোনমিক প্রসেস। হ্যাঁ, আ এটা মাচ কুইকার প্রসেস দেন রড স্টিপিং। আর এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অনেক সময় স্ট্রেংথ ফল করে। হ্যাঁ, হাইড্রোসেলুলোজ প্রোডিউস করে which reduce the strength of the product. ওকে, তো ইন্ডাস্ট্রিতে যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে এনজাইমেটিক ডিসাইজিং। এনজাইম কি? এনজাইম হচ্ছে রিঅ্যাকশন স্পেসিফিক, সাবস্ট্রেট স্পেসিফিক একটা বায়ো ক্যাটালিস্ট।
রিঅ্যাকশন স্পেসিফিক, সাবস্ট্রেট স্পেসিফিক, একটা বায়োক্যাটালিস্ট। সে স্পেসিফিক একটা প্রোডাক্টকেই স্পেসিফিক একটা রিএজেন্টকেই প্রোডাক্টে কনভার্ট হতে সাহায্য করে থাকে। ওকে, তো স্টার্চ ডিসলভিং এর জন্য আমরা অ্যামাইলেস এনজাইম ইউজ করে থাকি। তো এই অ্যামাইলেস এনজাইম কি করে, আপনার এই স্টার্চকে ডিসলভ করে থাকে। ওকে, সেদিকে আমরা যাব। তো সর্বপ্রথম হচ্ছে এই অ্যামাইলেস এনজাইম গুলোর সোর্স গুলো কি কি হতে পারে। এনিম্যাল অরিজিন হতে পারে, বিভিন্ন স্লটার হাউস থেকে তাদের যে অগ্রাশয় থাকে, প্যানক্রিয়া থাকে, এখান থেকে সংগ্রহ করা হয়। ভেজিটেবল অরিজিন হতে পারে, ব্যাকটেরিয়াল অরিজিন হতে পারে। ঠিক আছে, সেখান থেকে এনজাইম সংগ্রহ করা হয় সলিড ফর্মে, সলিড মিন্স পাউডার ফর্মে অথবা লিকুইড ফর্মে সেটা বাজারজাত করা হয়ে থাকে। ওকে, তো প্যানক্রিয়াটিক এনজাইম গুলো কিভাবে সংগ্রহ করা হয়? নরমালি প্যানক্রিয়া সংগ্রহ করা হয়। তো এরপরে প্যানক্রিয়া গুলো স্লটার হাউস থেকে আনার পরে এরপরে এটা ওয়াটার দ্বারা ওয়াশ করা হয় সর্বপ্রথম। ঠিক আছে, এরপরে ভ্যাকুয়ামের মধ্যে এই ওয়াটার গুলোকে দূর করে দেওয়া হয়। তাহলে যে রেসিডিউটা থাকে, হ্যাঁ, এটার মধ্যে অ্যালকোহল এড করা হয়। অ্যালকোহল এড করলে আপনার কি হয়ে যায়? আপনার এইগুলো হচ্ছে পুরোপুরিভাবে নিচে প্রিসিপিটেশন পড়তে থাকে। ওকে? সু এই কারণ এগুলো অ্যালকোহলের মধ্যে ইনসলিবল। এরপরে এগুলাকে হচ্ছে আপনার কয়েকটা স্টেপের মাধ্যমে আলাদা করা হয়, ইমালশন ক্রিয়েট করা হয় এবং পরবর্তীতে কমার্শিয়ালাইজেশন করা হয়ে থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে জাস্ট একটু জানার জন্য, এগুলো পরীক্ষায় আসে না যে কিভাবে সংগ্রহ করা হয়ে থাকে। আচ্ছা, তো এনজাইমটা কিভাবে কাজ করে? অ্যাকশন অফ অ্যামাইলেজ এনজাইম ইন এনজাইমেটিক ডিসাইজিং। তো অ্যামাইলেজ এনজাইমটা আপনার অ্যামাইলেজ এনজাইম গুলো অনেক ধরনের হয়ে থাকে। মোস্ট ডমিনেন্ট অ্যামাইলেজ এনজাইমের ক্যাটেগরি হচ্ছে ২ টা। একটাকে বলা হয় আলফা অ্যামাইলেজ, আরেকটা হচ্ছে বিটা অ্যামাইলেজ। একটাকে বলা হয় আলফা অ্যামাইলেজ, আরেকটাকে বলা হয় বিটা অ্যামাইলেজ। ওকে, তো আলফা অ্যামাইলেজ যেটা সেটা অ্যাটাকস দ্য চেইন, ওই যে আমরা একটু আগে লং চেইন বলেছিলাম, এট র‍্যান্ডম। যেকোনো পজিশনে ধরেন ৫০০০ টা আছে একটা চেইনের মধ্যে, সে ১০১ তম করতে পারে, ১০৩ তম করতে পারে, আবার ৫০০০ তমটা করেও অ্যাটাক করতে পারে। এই যে র‍্যান্ডম অ্যাটাক করে হাইড্রোলাইসিস এর জন্য, এটাই হচ্ছে আলফা অ্যামাইলাস। তো এই কারণে যেটা হয়, ডিগ্রি অফ পলিমারাইজেশন মানে চেইন সাইজ খুব র‍্যাপিডলি ব্রেকডাউন হয়। একই সাথে বিটা অ্যামাইলেজ যেটা, সেটা করে কি সবার প্রান্তে ৫০০০ টা আছে, ৫০০০ তমটাকে ১ম এ অ্যাটাক করে আলাদা করে। তারপরে ৫০০০ ৪৯৯৯ টা তমটা, তারপরে ৪৯৯৮ তমটা। ওকে? তো এইভাবে যে প্রোডিউস করে সে হচ্ছে আপনার বিটা অ্যামাইলেজ। ওকে। তো এই ২ টা আপনার কি করতে হয়? 1:5 বা 1:6 রেশিওতে করা হয়। কারণ আপনার দেখা গেছে যে যদি আলফা অ্যামাইলেজ আ শুধুই আলফা অ্যামাইলেজ দেওয়া হয়, তখন আপনার কিছু চেইন থাকে যেটার পার্টিকেল সাইজ বড় থাকে, ওগুলো ওয়াটার ইনসলিবল থাকে। ওগুলো রিমুভ করা যায় না। ঠিক আছে? আবার শুধু বিটা অ্যামাইলেজ দিলে সময়টা অনেক বেশি হয়ে যায়। এই কারণে একটা রেশিও মেইনটেইন করতে হয়। ওকে? তো এইজন্যই এটাকে অনেক সময় বলে the proportion of alpha and beta amylases in a desiging mixture determines the period of effective desiging. ঠিক আছে? অবশ্যই এটাকে মিক্সার করতে হবে। তা না হলে আপনার কি হবে না যে অপটিমাম টাইমটা পাওয়া যাবে না। আইদার টাইম অনেক বেশি লাগবে একটা ইউজ করলে, আরেকটা ইউজ করলে সলিবল হবে না অনেক অংশ বা ডিসাইজিং এফিসিয়েন্সি কমে যাবে। ওকে। তো এখানে একটা টিপিক্যাল এনজাইমেটিক অ্যাকশন দেখানো হয়েছে কিভাবে কাজ করে, হ্যাঁ? সাবস্ট্রেট এনজাইমের অ্যাক্টিভ সাইটে প্রবেশ করে, এরপর একটা কমপ্লেক্স তৈরি করে। এই কমপ্লেক্সটা তৈরি করার পরেই আপনার ক্যাটালাইটিক অ্যাক্টিভিটিটা শো করে। রিঅ্যাকট্যান্টটা প্রোডাক্টে কনভার্ট হয়ে যায়। যখন প্রোডাক্টে কনভার্ট হয়ে যায় তখন তার শেপ অ্যাক্টিভ সাইটের শেপের মতো অনুরূপ হয় না। তখন সে এনজাইমটা কিক আউট করে দেয় প্রোডাক্টটাকে। এইভাবে এনজাইম নতুন করে আরেকটা রিএজেন্টকে প্রোডাক্টে কনভার্ট করার জন্য তৈরি হয়ে যায়। কিছু ফ্যাক্টরস আছে যেটা কিনা এনজাইমের অ্যাক্টিভিটি কে এফেক্ট করে থাকে, হ্যাঁ? সাবস্ট্রেট কনসেনট্রেশন হতে পারে, আপনার পিএইচ ভ্যালু হতে পারে, টেম্পারেচার হতে পারে, অ্যাক্টিভেটরস হতে পারে। কিছু এনজাইম স্পেসিফিক আপনার কম্পোনেন্ট এর কারণে অ্যাক্টিভ হয়, ওগুলো থাকা লাগবে। ইনহিবিটর আবার কিছু কম্পাউন্ড আছে, হ্যাঁ? কিছু কেমিক্যাল আছে এনজাইমের জন্য ইনহিবিট করে থাকে। তো ওইগুলোও আপনার মাথায় রাখতে হবে। তো এটা অনেক সময় পরীক্ষায় আসে শর্ট নোট আকারে। মানে আ আপনার রাইট শর্ট নোট অন দ্যা ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি। এটা একটু দেখে নিন। আচ্ছা, এনজাইমেটিক ডিসাইজিং ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। আদার টাইপস অফ ডিসাইজিং এর চেয়ে। কেন? কারণ হচ্ছে
অন্যান্য ডিসাইজিং এর মধ্যে যত প্রবলেম আছে সবগুলোকে ওভারকাম করে হচ্ছে এনজাইমেটিক ডিসাইজিং। যেমন আপনার হাইড্রোলাইটিক ডিসাইজিং এর ক্ষেত্রে, হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? এটা শোনা যাচ্ছে। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। তো হাইড্রোলাইটিক ডিসাইজিং এর সময় যেটা হয় আপনার, হাইড্রোলাইটিক ডিসাইজিং এর সময়, সরি, রড ডিসাইজিং এর সময় যেটা হয় যে আপনার মাইল্ডিউ ফরমেশন, ছত্রাক ফরমেশন হতে পারে। কিন্তু যখন আপনি এনজাইমেটিক ডিসাইজিং করবেন, কন্ট্রোল এনভায়রনমেন্টে করবেন, অল্প সময়ের মধ্যে করবেন, তখন ছত্রাক জন্মানোর কোনো সম্ভাবনা থাকে না। এরপরে হচ্ছে অ্যাসিড ডিসাইজিং এর সময় হাইড্রোসেলুলোজ হয়ে স্ট্রেংথ ফল করে। এনজাইমেটিক ডিসাইজিং এর সময় এটা হওয়ার সম্ভাবনা নাই। আপনার অ্যালকালি ডিসাইজিং এর সময় অনেক সময় শ্রিঙ্কেজের প্রবলেম থাকে, সেটাও এখানে হয় না। এটা কন্টিনিউয়াস প্রসেস, লেস টাইম রিকোয়ার, ফাইবার ড্যামেজ ইজ লেস। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, কোনো ইফ্লুয়েন্ট লোড এর মধ্যে থাকে না। ঠিক আছে? তো ইফ্লুয়েন্ট, সরি, থাকে না বলে ভুল হবে, ভেরি নেগলিজিবল। ইফ্লুয়েন্ট লোড ইজ ভেরি নেগলিজিবল। ওকে, এইটা অনেক আসে, এই কোশ্চেনটা অনেক আসে। ইনফ্যাক্ট আপনাদের এই কোশ্চেনটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এইবারের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখন আমরা এটা বলে ফেলছি টিপিক্যাল এনজাইমেটিক প্রসেস। যেকোনো একটা এনজাইমেটিক প্রসেসটা কিরকম। এখানে আপনার একটা এনজাইমেটিক প্রসেসের বর্ণনা দেওয়া আছে। এটা অনেক সময় পরীক্ষায় আসে, ডেসক্রাইব এনজাইমেটিক ডিসাইজিং প্রসেস। টোটাল ৪ টা ধাপে হয়। আপনাদের এভাবে বলতে হবে এবং একটা ফিগার দিতে হবে। ফিগারটা কোথায়? রড ডিসাইজিং এর যে ফিগারটা আছে ওই ফিগারটা এর মধ্যে দিতে হবে। তো প্রথমে প্রিপারেশন করবেন, নেসেসারি কেমিক্যালস গুলো একসাথে মিক্সিং করে, তার পাশে একটা রেসিপি দেওয়া আছে, দেখেন আপনার কি করতে হবে। নেসেসারি কেমিক্যাল গুলো মিক্সিং করে একটা বাথ প্রিপেয়ার করতে হবে। এরপরে ফেব্রিকটা ওই বাথের মধ্যে ডিপ করতে হবে অ্যাপ্রক্সিমেটলি 100% ওয়েট পিকআপ পার্সেন্টেন্সে। 100% পিকআপ পার্সেন্টেন্স মানে কি? ফেব্রিকের ওজনের সমপরিমাণ পানি অ্যাবজর্ব করবে। এটাকে বলা হয় 100% পিকআপ পার্সেন্টেজ বা 100% এক্সপ্রেশন। তো এরপরে কি করতে হবে? কিছু সময় ধরে তাকে ডিসলভিং বা ডাইজেশন এর জন্য সময় দিতে হবে। যদি কন্টিনিউয়াস প্রসেস হয় তখন লাগবে না, কিন্তু যদি নন কন্টিনিউয়াস প্রসেস হয় তখন তাকে ৮ ঘন্টা বা ৬ ঘন্টা সময় তাকে ডুয়েল করতে হবে। একটা রোলারের মধ্যে পেঁচানোর পরে ওই রোলারটা আ একটা নির্দিষ্ট রোটেশন স্পিডে ঘুরতে থাকে। এরকম ৬ থেকে ৮ ঘন্টা ঘুরতে থাকে। এতে করে কি হবে? সকল এনজাইম, এতে করে যেটা হবে, সকল স্টার্চ গুলো কি হয়ে যাবে? ব্রেকডাউন হয়ে ডেক্সট্রিন ফেজ 2 তে চলে আসবে। যখন এই ফেজে চলে আসবে তখন আমি ওয়াশিং করে দিব, হার্ড ওয়াশ দিব। হ্যাঁ? রিভার্স ফ্লো ওয়াশিং সবচেয়ে বেশি ইউজ করা হয়। তাতে করে কি হয়ে যাবে? এনজাইমেটিক ডিসাইজিং টা কমপ্লিট হয়ে যাবে। তার মানে টোটাল ৪ টা স্টেপে প্রিপারেশন, স্যাচুরেশন, ডিসলভিং বা ডাইজেশন, ওয়াশিং। ওকে, এরপরে ফিগারটা এড করতে হবে। এই হচ্ছে এনজাইমেটিক ডিসাইজিং প্রসেস। এর কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। ডেফিনিটলি অ্যাডভান্টেজ গুলো আমরা একটু আগে বলে ফেলছি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনার, যদি সাইজ কেমিক্যালটা কি, হ্যাঁ, স্টার্চ না হয়, অন্য কিছু হয়, তখন কিন্তু এর ইমপ্যাক্ট থাকবে না। ঠিক আছে? আর এটার দ্বারা এডিশনাল কোনো আ সাপ্লিমেন্টারি ক্লিনিং ইফেক্ট ও পাওয়া যায় না, যেটা কিনা অক্সিডেটিভ ডিসাইজিং এ পাওয়া যায়। ওকে? যেটা কিনা অক্সিডেটিভ ডিসাইজিং এ পাওয়া যায়। ওকে? তো এটা পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা যেটায় যাব সেটা হচ্ছে অক্সিডেটিভ ডিসাইজিং। অক্সিডেটিভ ডিসাইজিং টা হচ্ছে আপনার আ যে প্রসেসে আমরা একটা অক্সিডাইজিং এজেন্ট ইউজ করব ইনস্টেড অফ এনজাইম, সেটাকে আমরা বলি অক্সিডেটিভ ডিসাইজিং। এবং অক্সিডেটিভ ডিসাইজিং টা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে যখন আপনি জানেন না কোন ধরনের সাইজ কেমিক্যাল এটার মধ্যে এপ্লাই করা আছে। সিনথেটিক সাইজ থাকতে পারে অথবা অন্য কোনো সাইজ কেমিক্যাল থাকতে পারে, স্টার্চ, আদার দ্যান স্টার্চ। তো এইরকম সময়ে অক্সিডেটিভ ডিসাইজিং টা ইউজ করা হয়। কারণ এটা স্টার্চ এর উপরেও যেভাবে কাজ করে, সিনথেটিক সাইজের উপরেও সমানভাবে কাজ করে থাকে। এটার অ্যাডভান্টেজ গুলো কি, কি? আ অ আ সাপ্লিমেন্টারি ক্লিনিং ইফেক্ট দেয়। হ্যাঁ? আরেকটা তো অলরেডি বলে ফেললাম। ডিসঅ্যাডভান্টেজ টা কি? এটার মেজর ডিসঅ্যাডভান্টেজ যে ইফ্লুয়েন্ট লোড অনেক বেশি। ইটিপি তে অনেক প্রেশার দেয়। ঠিক আছে? পলিউশন লোডটা বেড়ে যায়। আবার আপনার প্রিসাইজ কন্ট্রোল
হতে হয় প্যারামিটারের উপর, তা না হলে ফেব্রিক ড্যামেজ হয়ে যেতে পারে। মেটালস এর উপস্থিতি থাকা যায় না। হ্যাঁ? তো এতে কি করা হয়? আপনার আ দেখা গেছে যে ফেব্রিকে ড্যামেজ করে ফেলতে পারে। হ্যাঁ? অক্সিডাইজিং এজেন্টের অ্যাক্টিভিটি এত বাড়ায় দেয় যে জায়গায়, জায়গায় ফুটা তৈরি করে ফেলতে পারে। তো অক্সিডেটিভ ডিসাইজিং টা আপনাদের শুধু শর্ট নোটের জন্য পড়তে হবে। এইটার ডেসক্রিপশন গুলো পড়তে হবে না। ওকে? শুধু কোয়েশ্চেন আসে ডেসক্রাইব সরি রাইট শর্ট নোট অন অক্সিডেটিভ ডিসাইজিং অথবা হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস অফ অক্সিডেটিভ ডিসাইজিং ১ মার্কস বা ২ মার্কসের জন্য পরীক্ষায় আসে। ওকে? আচ্ছা। তো আপনাদেরকে একটা বিষয় একটু স্মরণ করিয়ে